দেশের বাজারে পেঁয়াজের কেজি ১২০ টাকায় পৌঁছেছে। এক সপ্তাহের ব্যবধানেই বেড়েছে ৫০% বেশি। বিক্রেতারা বলছেন ৩ মাস ধরে আমদানি বন্ধ, সেই সঙ্গে তাদের দাবি বাজারে কমেছে দেশি পেঁয়াজের সরবরাহ। এমন অবস্থায় বাণিজ্য উপদেষ্টা বলছেন কয়েকদিনের মধ্যে স্বাভাবিক না হলে আবারও আমদানির অনুমতি দেওয়া হবে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২৫ থেকে ২৭ লাখ টন। যদিও কৃষি বিভাগের তথ্য মতে গত মৌসুমে উৎপাদন ছিল ৩৫ লাখ টনের মতো। তারপরও বছরের শেষ দিকে পেঁয়াজের বাজার গরম। কয়েকদিনের ব্যবধানেই ৮০ টাকা কেজির পেঁয়াজ ১২০ টাকায় পৌঁছেছে। আর এক মাসের ব্যবধানে দাম হয়েছে দ্বিগুণ। বিক্রেতারা বলছেন ৩ মাস ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ, দেশি পেঁয়াজের মজুদও শেষ দিকে। তাই বাজারে কমেছে সরবরাহ, বেড়েছে দাম। নর্মাল মানুষ যারা তারা তো পাল্লা ধরে কিনতে পারে না, ৫৫০ টাকা পাল্লা চাইতেছে। আর যদি খুচরা নেই তখন আর আমার কেজিতে আরো ৫ টাকা করে বেশি পড়ে। চাহিদা হইলে 10 বস্তা, ওটা হইলে 7 বস্তা, তাহলে একটু চাহিদা হবে না ভাই? না, আমদানি করতে হবে, না হলে পরে কাঁচা পেঁয়াজের আগে হয়তো বাজার কমার সম্ভাবনা নাই। মানে বলতেও পারে না, হ্যাঁ, আর সহ্যও করতে পারে না, এমন একটা পরিস্থিতি এখন বর্তমানে খুব সংকট অবস্থায়। কৃষি মন্ত্রণালয় এবছর পেঁয়াজের উৎপাদন বেশি হওয়ার তথ্য দিলে কৃষকের ন্যায্য দাম নিশ্চিতে আগস্ট মাসে আমদানির সুযোগ বন্ধ করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে সম্প্রতি শুরু হওয়া বাজারের অস্থিরতা না কমলে আবারও আমদানির অনুমোদন দিতে চান উপদেষ্টা। আমাদের কাছে স্টক অফ দ্য সিচুয়েশনসে আমরা জানি যে অনেকেই আমদানির জন্য আবেদন করেছে। প্রায় ২৮০০র মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। দেশে উৎপাদন বাড়লেও সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতায় বছরে ৪ থেকে ৫ লাখ টন পেঁয়াজের ঘাটতি থাকে। এই ঘাটতি মেটাতে ভারত, মিয়ানমার, মিশর, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ আমদানি করা হয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ঋণের ৬ষ্ঠ কিস্তি ছাড় করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এছাড়া সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্তও আগামী সরকার নেবে বলেও জানান তিনি। রোববার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ২০২৩ সালে বাংলাদেশের জন্য $৪৭০ কোটি ঋণ অনুমোদন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। কিন্তু গত জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তি অনুমোদনের মাধ্যমে মূল ঋণের পরিমাণ $৮০ কোটি বাড়িয়ে $৫৫০ কোটি করা হয়। ৮ কিস্তিতে এ অর্থ পাওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত IMF-এর এই ঋণ কর্মসূচি থেকে $৩৬০ কোটি পেয়েছে বাংলাদেশ। ষষ্ঠ কিস্তি অন্তর্বর্তী সরকারের আমলে পাওয়া যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে নতুন মিশন এলে নির্বাচিত সরকার কতটা ঋণ চায় তা নিয়ে আলোচনার পর অর্থ ছাড় হবে। ওরা বলেছে যে তোমাদের সার্বিক যে অর্থনৈতিক দিকটা আমরা অত্যন্ত হ্যাপি, যা যা করার চেষ্টা করছো তোমরা করেছো, এবং কিছু কিছু ওদের রিকমেন্ডেশন আছে যে রাজস্ব আয়টা বাড়াতে হবে। এটা আমরা তো একটা রিপোর্ট পাঠাচ্ছি, ওদের একটা টিম আসবে, একটা রিভিউ হবে, তারপর আমরা বলবো। এ সময় অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকারই নেবে। আমার কাছে পাঠিয়েছে প্রপোজাল, এটাতে আমরা সার্বিকভাবে আমরা সমষ্টিগত ডিসিশন নেব। তারপর এটা আমাদের নিজস্ব আইন, আমাদের নিজস্ব কনস্টিটিউশন, নিজস্ব, ওইভাবে আমরা এসে করে নেব। আগামী সরকারকে IMF-এর ঋণ সংস্কারের শর্তসহ সব বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা তৈরি করে দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকে সচিবালয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল পেঁয়াজের দর, IMF-এর ঋণের ৬ষ্ঠ কিস্তি এবং নতুন পে কমিশনের বিষয়গুলো সংবাদ সংগ্রহ করেছেন আমাদের সহকর্মী হাসিব মাহমুদ শাহ। তিনি বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে উপস্থিত হয়েছেন। হাসিব মাহমুদ শাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে পেঁয়াজের দর নিয়ে যেটা জানতে চাচ্ছি, অনেকেই বলছেন যে পেঁয়াজের বাজারে একটা কারসাজি চলছে। আমরাও বাজারে দেখেছি যে পেঁয়াজের কিন্তু সরবরাহ সংকট আমাদের কাছে খোলা চোখে মনে হয়নি। তো সরকার সেই সরবরাহ যে কৃত্রিম সংকট বাজারে দেখা দিয়েছে সেগুলো প্রতিরোধে কারসাজি বন্ধে ব্যবস্থা না নেয়ার পরিবর্তে আমদানির বিষয়ে আসলে এমন মন্তব্য কেন করলো?
হরি দেখেন, আজকে আমরা যখন উপদেষ্টার সাথে যখন ক্যাবিনেটে দেখা হয়েছে আমরা বলেছি যে পেঁয়াজের যে অস্বাভাবিক দাম এই নিয়ে আমরা কথা বলতে চাই। উনি পরবর্তীতে ওনার মন্ত্রণালয় কমার্স মিনিস্ট্রির সাংবাদিকদের ডাকেন, আমরা সরাসরি তার কাছে প্রশ্নে চলে যাই যে পেঁয়াজের বিষয়টা নিয়ে আসলে সরকারের কী ভাবনা। উনি প্রথমত বলতে চাচ্ছেন যে এই যে পেঁয়াজের দাম সেক্ষেত্রে আমাদের সরকারের মানে কৃষকরা বাম্পার ফলন করলেও সরকার আসলে সেইটার যে সুফল হয়তো যেমন হাই ফ্লো মেশিনে পেঁয়াজগুলোকে সংরক্ষণ করার কারণে কিছুটা কমে গিয়েছে, আবার হাই ফ্লো মেশিন ব্যবহার করার কারণে কৃষকদের খরচ বেড়েছে এবং এই যে দীর্ঘদিন নতুন যে মুড়ি কাটা পেঁয়াজটা আসতেছে সেটা আসতে কিছুটা সময় লাগতেছে। এই সব কিছু মিলিয়ে যে বাজারটা একটু শেকি হয়ে আছে। আমরা ওনার কাছে সরাসরি জানতে চেয়েছিলাম যে আপনি কি এই বৃদ্ধিটাকে স্বাভাবিক মনে করেন কিনা। উনি সংবাদ সম্মেলনের একদম শেষে বলছেন যে আমার কাছে স্বাভাবিক মনে হয় না। গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল যে তাহলে এই যেহেতু স্বাভাবিক না সেক্ষেত্রে এর পিছনে গণমাধ্যমে উঠে এসেছে কেউ কেউ জড়িত আছে, আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা। উনি কিন্তু জানিয়েছেন ওনাদের কাছে এই রকম কোনো তথ্য নেই এবং ওনাদের মাঠে কিন্তু যে মন্ত্রণালয় কাজ করছে এবং অন্যান্য সরকারের যে উইংসগুলো আছে সেগুলো কাজ করছে। সেক্ষেত্রে উনি যে আসলে এটা একটা কারসাজি হয়েছে এটি মানতেও নারাজ, একই সাথে যে এর যে দাম বৃদ্ধি সেটাকে উনি স্বাভাবিকও বলছেন না, এটা অস্বাভাবিকই দাবি করছেন। তবে উনি আশা প্রকাশ করছেন যদি এই বৃদ্ধি বা এই যে দাম বাড়াটার যদি এই যে জায়গায় আছে সেটি যদি একই জায়গায় থাকে, 4-5 দিন উনি সময় নিয়েছেন, সেক্ষেত্রে উনি বলছেন যে আমরা তাহলে 4-5 দিন পরেই একসাথে মানে 2800-র মতো আবেদন রয়েছে যে পেঁয়াজ আমদানির করার জন্য, সেই আমদানির দিকে যাবে। তবে সরকার চাচ্ছে যে কৃষক যেন এইবার পেঁয়াজে কিছুটা লাভবান হয়, সেই জন্য ওনারা আসলে আমদানির দিকে যেতে চাচ্ছেন না, কিন্তু পরিস্থিতি 4-5 দিনের মধ্যে ওনারা সিদ্ধান্ত নেবেন। হাসিব মাহমুদ শাহ, আমরা জানতে পেরেছি যে আইএমএফের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে এবং সেই প্রতিনিধি দলের সাথে অর্থ উপদেষ্টার বৈঠক হয়েছে, বিভিন্ন সরকারি সংস্থারও বৈঠক হয়েছে। তো আগামীতে ষষ্ঠ যে কিস্তি, ঋণের কিস্তি পাওয়ার বিষয়ে সরকার কতটা আশাবাদী? এই সরকারের মেয়াদ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আরও 3-4 মাস মেয়াদ রয়েছে, এই মেয়াদের মধ্যে আসলে কেন সেই ষষ্ঠ কিস্তির ঋণ পাওয়া যাবে না বলে মানে এমন একটা আভাস পাওয়া গেছে অর্থ উপদেষ্টার বৈঠক? দেখেন, এই বিষয়টা নিয়ে আমরা যখন গণমাধ্যম কর্মীরা তার কাছে প্রশ্ন করেছিলাম, উনি যেটি জানিয়েছেন 15 তারিখ এ মাসের একটি আইএমএফের সাথে ওনার বৈঠক আছে, তারপরেই আসলে এই বিষয়টা পূর্ণাঙ্গভাবে অর্থ মন্ত্রণালয় আসলে বলতে পারবে যে আসলে কিস্তিটা কবে নাগাদ পাওয়া যাচ্ছে। উনি আশ্বস্ত করতে চাচ্ছেন যে ষষ্ঠ এবং সপ্তম যে কিস্তি রয়েছে সেই দুটো কিস্তি একসাথে পাওয়া যাবে। না পাওয়ার ক্ষেত্রে যে বাধাগুলো ওনারা দেখছেন সেটি হলো যে আমাদের এনবিআরে দীর্ঘদিন একটা অচল অবস্থা ছিল এবং সেই প্রেক্ষাপটে 2 মাসের মতো, যার কারণে ঠিকমতো আমাদের যে ট্যাক্স সেটা কালেকশন হয়নি এবং এই বিষয়গুলোকে আইএমএফ জোর দিয়েছেন। পাশাপাশি আমাদের যে ইনকাম ট্যাক্স দেওয়ার যে প্রবণতা সেই হারটাও খুব কম, মানুষ ইনকাম ট্যাক্স দিতে চায় না। উনি সেই বিষয়টাকে বলেছেন যে মানুষ স্বেচ্ছায় মানে ট্যাক্সটা দিতে চায় না, সেই বিষয়গুলোও আইএমএফ এর যে কথা সেগুলো উঠে এসেছে। তবে উনি আশা করছেন যে আগামী নতুন যে সরকার আসবে এবং ওনারা যে কাজ করে যাচ্ছেন সেই প্রেক্ষাপটে নতুন সরকার আসলে ষষ্ঠ এবং সপ্তম কিস্তি দুটো একসাথে পাওয়া যাবে এবং পাশাপাশি 15 তারিখের পর হয়তোবা সরকারের পক্ষ থেকে বলা যাবে যে আসলে এই কিস্তিগুলো আসলে ষষ্ঠ এবং সপ্তম কিস্তি কবে নাগাদ পাওয়া যাবে এবং আমাদের পক্ষ থেকে আর কি কি করার রয়েছে। একই সাথে উনি আরেকটি বিষয় বলেছেন যে আমাদের যে ব্যাংকিং সিস্টেম সেই সিস্টেমের ক্ষেত্রেও কিছু দিক নির্দেশনা ছিল আইএমএফের, সেগুলোও তারা কিন্তু অনেকটা সংস্কার করেছে, বাকিগুলো প্রক্রিয়াধীন আছে। আশা করছেন যে এটি দ্রুতই নিরসন হবে। পে কমিশনের একটা সুপারিশ গিয়েছে সরকারের কাছে, সে বিষয়ে সরকার আসলে কি পর্যালোচনা করেছে, সেটার পক্ষে বিপক্ষে সরকারের অবস্থান কি, আসলে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব সরকার রেখে যাবে কিনা? দেখেন, পে কমিশনের যে সুপারিশ, যে বেতন বাড়ার সরকারি কর্মকর্তা কর্মচারীদের, এর পরপরই কিন্তু দেশের সব কিছুর দাম বেড়ে যায়। এই সরকার এই সামনে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন করার যে ঘোষণা দিয়েছে তার ঠিক আগ মুহূর্তে কিন্তু আসলে সরকারের পক্ষে এই নতুন যদি বেতন বৃদ্ধি হয় পে কমিশনের, তাহলে সেক্ষেত্রে সরকারের
আর্থিক কিছুটা একটু সমস্যার মধ্যে পড়তে পারে। পাশাপাশি কিন্তু বিভিন্ন শিক্ষকদের আন্দোলন চলছে তাদের বেতন বৃদ্ধির জন্য। তাই বিভিন্ন বিষয় চিন্তা করে সরকার আসলে এই বিষয়টাকে আসলে আগামী যে নির্বাচিত সরকার আসবে তাদের উপরে ছেড়ে দিতে চাচ্ছেন। পাশাপাশি তাদের সরকারের মানে বর্তমান যে সরকার আছেন তারা কিছু যে পে কমিশনের যে সুপারিশ সেগুলো আগামী সরকারের জন্য রেখে দিয়ে যাচ্ছেন, যাতে আগামীতে এই নির্বাচিত সরকারের এই সিদ্ধান্তগুলো নিতে সুবিধা হয়। ধন্যবাদ হাসিব মাহমুদ শাহ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি জানতে ঢাকায় আসছে জাতিসংঘের একটি মিশন। জাতিসংঘের এলডিসি বিষয়ক কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রোনাল্ড মোলেরুলেস নেতৃত্বাধীন এ মিশন 10 থেকে 13 নভেম্বর সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে। বৈঠক শেষে জাতিসংঘ মিশনটি এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের বিষয়ে একটি স্বাধীন মূল্যায়ন করবে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, এলডিসি থেকে উত্তরণের প্রভাব বিশ্লেষণ এবং মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়নের বিষয়গুলোই মূল্যায়ন করা হবে। সফরকালে অংশীজনদের কাছ থেকে নানা রকম তথ্য সংগ্রহ করবে মিশনটি। সরকার পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নিয়েছে। তবে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো এলডিসি উত্তরণ 3 থেকে 5 বছর পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে। এজন্য সরকারকে জাতিসংঘে আবেদনেরও পরামর্শ দিয়েছে ব্যবসায়ী নেতারা। এলডিসি থেকে বেরিয়ে গেলে বাংলাদেশ শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা হারাবে, যা রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি সহ নানা অভিযোগে চট্টগ্রামের হাইওয়ে সুইটসকে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নগরীর লালখান বাজারের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকারের উপপরিচালক ফয়েজুল্লাহ জানান, মিষ্টির শিরায় পিঁপড়া ও অন্যান্য পোকা ভাসতে দেখা যায়। একই সাথে কেকের মোড়কে প্রতিষ্ঠানের স্থায়ী সিলের পরিবর্তে স্টিকার ও ওজনে কম দেওয়ার প্রমাণ মিলেছে। এসব অনিয়মের দায়ে ওই প্রতিষ্ঠানকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে কোনো অনিয়ম পেলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তারা। এছাড়াও রান্নাঘরের পরিবেশ নোংরা থাকায় পাশের একটি হোটেলকে 4,000 টাকা জরিমানা করা হয়েছে। শীতের আগমনী বার্তা প্রকৃতিতে, পাহাড়েও লেগেছে ঋতু বদলের ছোঁয়া। খাগড়াছড়িতে তাই বেড়েছে পর্যটকদের আনাগোনা। তাদের স্বাগত জানাতে প্রকৃতির সাথে সেজেছে হোটেল, মোটেল ও কটেজ। নভেম্বর থেকে 3 মাস পর্যটন মৌসুমে ভালো ব্যবসার আশা ব্যবসায়ীদের। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা নিয়ে সতর্ক আছে ট্যুরিস্ট পুলিশ। পাহাড়চূড়ায় মেঘের সৌন্দর্য, ঝিরি, ঝর্ণা আর সবুজ মায়াবী পাহাড়। পার্বত্য জেলা খাগড়াছড়ি মানেই চোখ জুড়ানো প্রকৃতি। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিসাং ঝর্ণা সহ দর্শনীয় স্থানগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে সারা বছরই। তবে হালকা শীতের আমেজে নভেম্বর থেকেই বেড়েছে পর্যটকদের আনাগোনা। সবুজ স্নিগ্ধ পাহাড়ের হাতছানিতে বিভিন্ন জেলা থেকে পরিবার, স্বজন কিংবা বন্ধুদের নিয়ে বেড়াতে আসছেন অনেকে। সাজেক আছে, আলুটিলা তো অনেক সুন্দর, প্রায় সময় আসা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা পর্যটন জায়গাগুলোতে দেখি যে খুব নোংরা আবর্জনা থাকে, তবে এখানে দেখলাম যে ম্যানেজমেন্ট যথেষ্ট চেষ্টা করছে। প্রকৃতির পাশাপাশি নানা আয়োজনে সেজেছে হোটেল, মোটেল ও কটেজ। দর্শনার্থীদের সমাগম স্বাভাবিক থাকলে শীত মৌসুমে ভালো আয়ের আশা ব্যবসায়ীদের। হেমন্তের সকাল বিকালে মোটামুটি টুরিস্ট সমাগম দেখা যাচ্ছে। সামনে যেহেতু আর সিজন আছে 3 মাস, 3 মাসের অনেক টুরিস্ট এখানে সমাগম হবে বলে আশা করি আমরা। ভ্রমণ নিরাপদ করতে প্রতিটি পর্যটন কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশ। পর্যটকরা ঘুরতে আসলে আমরা তাৎক্ষণিক সবসময় নিরাপত্তা দিচ্ছি। কোনো পর্যটক কোথায় সমস্যা হলে আমাদের 999 ফোন দেয়, ওখান থেকে আমরা কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। নভেম্বর থেকে জানুয়ারি 3 মাসে পাহাড়ে পর্যটনের মূল মৌসুম। এ সময় খাগড়াছড়িতে অন্তত 40,000 পর্যটক বেড়াতে আসবেন বলে ধারণা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।